জিগাতলায় কিশোর হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ড। ঢালাও মামলার বিচার নিয়ে সংশয় আইনজীবীদের, অভিযোগ নিতে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ। ভারতের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ত্রিপুরার ডম্বুরবাদ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ দাবিতে ফেনীতে মানববন্ধন। কুমিল্লা সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে পেছন থেকে বাসের ধাক্কা, দুমড়ে মুচড়ে শিশুসহ প্রাণ গেল 4 জনের। পরিবহন জব্দ হলেও পালিয়েছে চালক। জুলাই আগস্টে 2 দফা কারখানা বন্ধে বিপর্যয়ে নারায়ণগঞ্জের পোশাক শিল্প। ক্ষতি $2 বিলিয়ন বলছে বিকেএমইএ। ঝুট ব্যবসা দখলে নিতে মরিয়া একটি মহল। এবং 4 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের সখীপুরের গার্ডার ব্রিজের নির্মাণ কাজ। ভোগান্তিতে 5 ইউনিয়নের বাসিন্দা। গোপালগঞ্জে 8 মাসে ভেঙে গেছে নতুন সড়ক, অনিয়মের অভিযোগ। বাংলার সময়, সঙ্গে আছি আমি গোলাম। হত্যা মামলা গ্রেফতার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ডিবি কার্যালয় থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয় শাহজাহান খানকে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে 7 দিন মঞ্জুর করেন বিচারক। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের সময় জিগাতলায় কিশোর মোতালেব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। মন গড়া এজাহার, মৃত ব্যক্তিকে আসামি করা এবং জুনের মৃত্যুকে আগস্ট আন্দোলনে নিহত দেখিয়ে মামলা করা সহ নানা অসঙ্গতিতে গণবিপ্লবে হত্যা মামলার বিচার নিয়ে সংশয় আইনজীবীরা। তারা বলছেন, ঢালাও মামলার কারণে অভিযোগের সত্যতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, ঠিক তেমন সুবিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন ভুক্তভোগী পরিবার। আর তাই সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা এবং সেই মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ আইনজীবীদের। দেখব আফজাল হোসেনের রিপোর্ট। জুলাই এবং আগস্টের হত্যার ঢালাও মামলা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেও চলছে মন গড়া এজাহার দায়ের। 2 বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে আসামি করা, জুনের মৃত্যুকে আগস্ট আন্দোলনে নিহত দেখিয়ে মামলা করার ঘটনাও ঘটছে। বিদেশে থাকা ব্যক্তিকে সরাসরি গুলি করার সঙ্গে জড়িত দেখিয়ে করা হচ্ছে হত্যা মামলার আসামি। এমনকি ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক দ্বন্দ্বসহ নানা কারণে ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় নাম ঢুকিয়ে দেওয়ারও অভিযোগ উঠছে। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, ঢালাও মামলার কারণে অভিযোগের সত্যতা যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনি সুবিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারে ভুক্তভোগী পরিবার। রাশ টেনে ধরা না গেলে এসব মামলার ভবিষ্যৎ অন্ধকার বলেও মনে করেন তারা। যে মামলাগুলো শুনলেই মনে হয় সঠিক না, এগুলো আমরা দেখেছি। তো বিদেশে আছে মানুষ, তার বিরুদ্ধে মামলা হয়েছে, হাত কাটা পা কাটা তার বিরুদ্ধে মামলা হয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সব মামলাগুলোকে আমরা গায়াবী মামলা হিসেবে আখ্যায়িত করেছি। এখন যারা মামলা করছেন তাদের উচিত দক্ষ আইনজীবীর পরামর্শ নেওয়া, সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা। একটা মামলায় যদি 300 আসামি থাকে, এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে? অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা, এগুলি মামলার ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার। এজাহার দায়ের করার ক্ষেত্রে বাদীকে যেমন সুনির্দিষ্ট অভিযোগ বলতে হবে, তেমনি মামলা নেয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে পুলিশকে। যারা থানায় বসে এফআইআর নিচ্ছেন বা এফআইআর তৈরি করছেন, তাদেরকে সতর্ক হওয়ার অনুরোধ জানাচ্ছি। থানায় প্রেসক্রাইব যে এফআইআর রাখা হয়, প্রেসক্রাইব যে জিডি রাখা হয়, এগুলো তুলে দিতে হবে। গত সরকারের আমলে এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কিভাবে করতে হয়। আগে বিএনপি নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ দলটির মন্ত্রী, এমপি, নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 300 মামলা হয়েছে। শুধু শেখ হাসিনার নামেই করা হয় শতাধিক মামলা, আর অজ্ঞাতনামা আসামির সংখ্যা 1.5 লক্ষাধিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে পাবনা থেকে অস্ত্র গুলি সহ গ্রেফতার করা হয়েছে। র্যাব 12 এর পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক জানান,
বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ এলাকা থেকে তমালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, 4 রাউন্ড গুলি, 10টি ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামি তমাল, তিনি যুবলীগের ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সভাপতি। রংপুরে ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতারা। দুপুরে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সেখানে সাঈদের কবর জিয়ারত করেন তারা। স্বজনদের সঙ্গে সাক্ষাতের পর ছাত্রদল নেতারা যান নগরীর মডার্ন মোড়ে। সেখানে মানিক মিয়া ও মুসলিম উদ্দিন নামে আরও দুজনের কবর জিয়ারত করেন তারা। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা ও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাঈদ যে আত্মত্যাগ করেছে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এবং একই সাথে সাথে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ আবু সাঈদের এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে মনে রাখবে। এই বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার আর কখনো ক্ষমতায় না অধিষ্ঠিত না হতে পারে এবং বাংলাদেশের কেউ যেন বৈষম্যের শিকার না হয়, কোনো ক্ষেত্রেই কোনো বৈষম্য থাকবে না। সেই ধরনের সমাজ গড়ার প্রত্যয়ী ছাত্রদল সেই শহীদদের হৃদয়ে ধারণ করে পথ চলবে। ভারতের ত্রিপুরার ডম্বুরবাদ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ। আন্তঃসীমান্ত নদীতে ভারতের বাদ দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। ইনকিলাব মঞ্চের লং মার্চটি এখন কুমিল্লায়। সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ডম্বুরবাঁধ অভিমুখে কিন্তু ইনকিলাব মঞ্চের উদ্যোগে আজকের যে লং মার্চ সেটির যাত্রা শুরু হয়েছে। আমরা এখন বিবির বাজার আছি, কুমিল্লার সেই বিবির বাজার থেকে ডম্বুরবাঁধ অভিমুখে কিন্তু এখানে শিক্ষার্থী সহ সাধারণ জনতার যে লং মার্চ সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং লং মার্চের আগে তারা যে সমাবেশ করেছেন, পাশাপাশি পথসভায় যে বক্তব্য দিয়েছেন সেটিতে তারা সুস্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন, বিশেষত পানি সন্ত্রাসের কবলে পড়ে বাংলাদেশে যে বন্যার সৃষ্টি হয়েছে সেটির যেন দ্রুত সমাধান করা হয়। সেই ক্ষেত্রে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমস্যাটি আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে সমাধানের কথা তারা বলেছেন। পাশাপাশি তারা বলেছেন বছরের পর বছর ক্ষেত্র বিশেষে যুগের পর যুগ এই আন্তঃসীমান্ত নদীগুলোতে বাঁধের কারণে বাংলাদেশের মানুষ বর্ষাকালে বন্যার কবলে পড়ছেন। পাশাপাশি ফসলের যে মৌসুমটি সেই মৌসুমে আসলে বাঁধ আটকে রাখার কারণে তারা খরার প্রভাবে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যে ফসল সেটি কিন্তু তারা পাচ্ছেন না। সব মিলিয়ে তারা বলছেন যে এই আন্তঃসীমান্ত নদীতে দুদেশের স্বার্থ নিশ্চিত না করে এই যে বাঁধ দেওয়ার যেটি প্রবণতা যেটি ডম্বুরে হয়েছে সেটি আসলে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ভারত যেহেতু এই আন্তর্জাতিক আইনটি লঙ্ঘন করেছে সেই ক্ষেত্রে তারা কিন্তু ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় সহ এই বাঁধগুলো যেন ভেঙে দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা আজকের যে লং মার্চ সেটি থেকে করেছেন এবং তারা বলেছেন আগামী দিনেও ভারত যাতে কোনো ধরনের আগ্রাসন চালাতে না পারে, অর্থাৎ পানি সন্ত্রাস সহ নানা আনুষঙ্গিক বিষয়গুলো যেগুলো রয়েছে সেই বিষয়গুলোতে যেন ভারত এবং বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত হয়, অর্থাৎ আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো যেন দুদেশের স্বার্থ রক্ষা করেই বাঁধ বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো নিশ্চিত করা হয়। সেই জন্য কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন যে বিগত সরকারগুলো আসলে তাদের কূটনৈতিক আসলে দুরবস্থার কারণে, অর্থাৎ তারা কূটনৈতিকভাবে ততটা শক্তিশালী না হয় ভারতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তারা আদায় করতে ব্যর্থ হয়েছেন এবং আগামী দিনে তারা কূটনৈতিক তৎপরতা পাশাপাশি সরকার সহ আন্তর্জাতিক মহলে আলোচনার মাধ্যমে দুদেশের স্বার্থ অর্থাৎ বাংলাদেশ ভারতের স্বার্থ নিশ্চিত করে এই আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে কুমিল্লার যে ইনকিলাব মঞ্চের যে লং মার্চ সেটির সর্বশেষ খবর। ডম্বুরবাদ অভিমুখে লং মার্চের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কুমিল্লায়। ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ তুলে বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ সহ 11 দফা দাবিতে ফেনীতে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছে। সকালে শহরের শহীদ মিনার এলাকায় স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তারা অভিযোগ করেছেন মুহুরী চরের নোম্যান্স ল্যান্ড এলাকার সুরক্ষা বাঁধ বিএসএফ কেটে দেয় বাংলাদেশে পানি ঢুকে পড়ে। এতে ফেনীসহ 11টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। ভাটির দেশকে না জানিয়ে পানি ছেড়ে দেয়াকে অপরাধ উল্লেখ করে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তারা। ভারতীয় যে মানুষজন এবং ওখানকার বর্ডার গার্ড যারা আছে তারা সম্মিলিতভাবে বাঁধ কেটে দেওয়ার কারণে রাতেই কয়েক ঘন্টার মধ্যে অত্র এলাকা প্লাবিত হয়েছে। ফারাক্কার মতো প্রতিটি নদীর উজানে বিভিন্ন ধরনের ড্যাম, বারাজ এবং এগ্রিকালচারাল প্রজেক্টের নামে বিভিন্ন প্রজেক্ট ভারত কিন্তু ইনস্টল করেছে। ভারত এই কাজটা ইচ্ছাকৃতভাবে করেছে যাতে বাংলাদেশকে সংকটে ফেলার জন্য। সুতরাং সেই বিশ্বাস থেকে বলছি যে এই যে কাজটা হয়েছে সেটা অনেকটাই রাজনৈতিক। বন্যার পানি কমতে শুরু করলেও এখনও ভোগান্তিতে নোয়াখালী, লক্ষ্মীপুরের বাসিন্দারা। এখনও আশ্রয় কেন্দ্রেই কারো কারো দিন কাটছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। পানিতে টুইটম্বুর চারপাশ, যাতায়াতে ভোগান্তি বেড়েছে বন্যা কবলিতদের। খাবার, বিশুদ্ধ পানির সংকটে দুর্বিষহ জীবন পার করছেন দুর্গতরা। লক্ষ্মীপুরে কয়েকদিন ধরে বন্যার পানি কমতে শুরু করেছে। পৌরসভার অধিকাংশ সড়কের পানি নেমে গেলেও বেশ কিছু এলাকায় হাঁটু সমান পানি। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। উঁচু জায়গা তৈরি করে কোনোরকম রান্না বান্না করে খেয়ে না খেয়ে দিন পার করছে তারা। জেলায় এখনও পানিবন্দী 5 লাখের বেশি মানুষ। বিশুদ্ধ পানির সংকট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে বানভাসীরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় বন্যার পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। এতে নষ্ট হচ্ছে জমির ফসল, মারা যাচ্ছে গবাদি পশু। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। আমাদের পাটঘরটা সব শুকিয়ে গেছে এবং কি ঘরের ভিতরে হাঁটুর নিচ পর্যন্ত উঠছে পানি। এখনো পানিবন্দি আছি, হাঁস গেছে, মুরগি গেছে, আমাদের অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আমরা আছি। প্রশাসনের মাধ্যম থেকে এলাকাবাসীকে যদি একটু দেখে তাহলে মনে হয় যে ভালো হবে, কারণ অনেক মানুষ এখনো পানিবন্দী। সব বাঁধ দেওয়ার কারণে পানিটা না আমি ধীরে ধীরে এখন আমরা খুব দুর্ভোগ আছি। নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে কোনোরকম দিন কাটাচ্ছেন বন্যা কবলিতরা। পানি কমলেও মাথা গোজার ঠাইটুকু হারিয়ে নিঃস্ব তারা। বাড়ছে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্তের সংখ্যা। পানি যত কমতেছে তত আমাদের বিপদ মনোযোগী বাড়তেছে, যেমন ঘরগুলো পড়ে যেতেছে। যে অবস্থায় আছি, যে জনজীবন প্রায় বিপন্ন অবস্থায় আছি। 20 দিন ধরে পানিবন্দী এসব মানুষ সরকারি বেসরকারি ত্রাণ সহযোগিতা চাচ্ছেন। শামিমা শাম্মী, সময় সংবাদ। বন্যা কবলিত ত্রাণ দিয়ে ফেরার পথে কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাণ গেছে মাইক্রো বাসের 4 যাত্রীর। ভোরে 14 গ্রামের মিয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করলেও পালিয়ে যান চালক ও সহকারী। তাদের ধরতে চেষ্টা চলছে। বন্যা দুর্গতদের ত্রাণ দিতে সপরিবারে গ্রামে গিয়েছিলেন মামুন। সহায়তা দেয়া শেষে ঢাকায় ফেরার পথে 5 মাসের শিশু ও শাশুড়ি সহ প্রাণ গেল তার। শুক্রবার ভোরে ফেনী সদর উপজেলার লস্করহাট থেকে স্ত্রী 3 মেয়ে সহ পরিবারের 8 জনকে নিয়ে মাইক্রোবাসে ঢাকা ফিরছিলেন মামুন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের মিয়াবাজার এলাকায় রাস্তার পাশে গাড়িটিকে দাঁড় করানো হয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে চালক ও পরিবারের 3 জন প্রাণ হারান। গুরুতর অবস্থায় বাকি 5 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানায়, বন্যা দুর্গতদের ত্রাণ দিতে 2 দিন আগে সপরিবারে ফেনীর গ্রামের বাড়িতে আসেন মামুন। বন্যা ক্ষতিগ্রস্ত লোকদেরকে উনি আইসা দান তহবিল করছিল, করার পরে আজকে সকালবেলা ভোরবেলা উনি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। 14 গ্রামে আর বাইরে গাড়িয়ে স্টার লাইন গাড়িয়ে মারি, ভাই মারা গেছে, ভাইউত মারা গেছে, খালাম্মা মারা গেছে, ভাই শাশুড়ি। এদিকে ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করলেও পালিয়ে যান চালক ও সহকারী। তাদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাড়িগুলো বর্তমানে আমাদের থানা হেফাজতে আছে। এর আগে গত 29 জুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় স্টার লাইন পরিবহনের আরেকটি বাস রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ওই ঘটনায় 1 জন নিহত ও 10 জন আহত হন।
সময় সংবাদ, কুমিল্লা। শেখ হাসিনা সরকারের দেয়া দফায় দফায় কারফিউ ও সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের পোশাক শিল্প কারখানা। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে এই সময়ে বন্ধ থাকায় পোশাক রপ্তানি খাতে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। এছাড়াও সরকার পতনের পর ঝুট ব্যবসার দখল নিতে তৎপরতা চালাচ্ছে সন্ত্রাসী বাহিনী। আর এ কারণে হুমকির মুখে কারখানা মালিকরা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নিটওয়্যার খাতের 47% তৈরি পোশাক রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে। আর পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ জেলার গুরুত্ব সবচেয়ে বেশি। তবে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা, কারফিউ ও টানা ছুটির কারণে বিপর্যয় নেমে আসে জেলার এই শিল্পে। গার্মেন্টস মালিকদের দাবি, দিনের পর দিন কারখানা ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। ফলে শিপমেন্ট বাতিল সহ নতুন অর্ডার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তারা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক থেকে সীমিত পরিমাণ নগদ টাকা লেনদেনের বিধি আরোপ করায় নতুন করে সমস্যার মধ্যে পড়েছেন গার্মেন্টস মালিকরা। ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা টাইমলি শিপমেন্টগুলি করতে পারি নাই, যার জন্য অনেক বায়ার ডিসকাউন্ট করেছে বা কিছু কিছু বায়ার হয়তো মেনে নিয়েছে, অনেক বায়াররা অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছে। অর্ডার অনেক কনফার্ম করা ছিল, পিওগুলি কিন্তু আমরা এই 15 দিনের ব্যাঘাতের কারণে বা ইন্টারনেটের কারণে আমরা কিন্তু কোনো কমিউনিকেশন করতে পারি নাই। এই অবস্থায় সরকারের সহযোগিতা চায় বিকেএমইএ। তাহলে আবারও পোশাক রপ্তানি খাতে বিশ্বের শীর্ষস্থান দখল করা সম্ভব হবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি। গত 1-1.5 মাসে প্রায় $2 বিলিয়ন মতো রপ্তানি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ক্ষতিগুলি কাটিয়ে উঠতে হলে আমাদের অনেকগুলি পদক্ষেপ নিতে হবে। ব্যাংকে এলসি দিলে এলসি করতে দেরি হয়, তারপরে ডকুমেন্টস দিলে পারচেজ করে টাকা দিতে দেরি হয়, যার ফলে আমার শ্রমিকের বেতন দিতে দেরি হয়। এদিকে সরকার পরিবর্তনের পর ঝুট ও ওয়েস্টের ব্যবসা দখলে নিতে একটি সন্ত্রাসী চক্র মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। 5 তারিখের থেকেই যদি বলি, নতুন করে এক উৎপাতের মধ্যে আমরা পড়লাম। 4 দিক থেকে চাঁদাবাজরা উৎপাত করা শুরু করলো, আমাদের ঝুট নিয়ে কথা বলে। তারপরে বিভিন্ন ব্যবসায়িক ইয়ের মধ্যে তারা ঢুকতে চায়, তারা গোডাউন এর দখল নিতে চায়। কোনো মালিক পক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, আমরা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায়, আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব। নারায়ণগঞ্জে 8 শতাধিক রপ্তানিমুখী পোশাক কারখানায় 15 লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঠাকুরগাঁও আলাদা স্থানে সাপের কামড়ে 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতরাতে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় নিজ বসতঘরে 7ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাত ঘুমিয়েছিল। হঠাৎ রাত 12টার পর সাপে কামড় দেয়। এতে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। অপরদিকে একই উপজেলার ইয়াকুবপুর গ্রামের 2য় শ্রেণীর শিক্ষার্থী আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নাটোরে জেলা যুবলীগের সভাপতির বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সিলেটে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে নাটোর শহরের কানাখালী এলাকার বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ি অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় একটি ভারতীয় পিস্তল, 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যদিকে সিলেটের মীরাবাজার আকপাড়ায় অভিযান চালিয়ে একটি পিস্তল উদ্ধার করা হয়। এটি কোনো থানা বা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চিন্তা মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী। এর প্রতিবাদে সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করল সংগঠনটি। মহানগর, জেলা, উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীতের সঙ্গে সমস্বরে কণ্ঠ মেলান উদীচীর কর্মীরা। তাদের সঙ্গে একাত্মতা জানান খেলাঘর, মুক্ত প্রাঙ্গণ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও। ব্যানার, ফেস্টুন নিয়েও মানববন্ধন করেন তারা। বলেন, জাতীয় সঙ্গীত এদেশের মুক্তিযুদ্ধ ও চেতনার সঙ্গে সম্পৃক্ত। এটিকে পরিবর্তন করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। রাজপথে ছিলাম এবং রাজপথে থাকবো পতাকার বিরুদ্ধে। মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুধখালী ইউনিয়নের
1 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনের মেয়ের জামাই সাইদ ব্যাপারী আওয়াজ গ্রামে জমি কেনেন। ওই জমি নিয়ে মজিবর মুন্সির সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে আওয়াজ বাজারের কাছে মজিবর মুন্সির লোকজন মহসিন আকনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মহসিনের চিৎকারে আশপাশের লোকজন এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান করার সময় সৌদি আরবে আটক হয়েছেন 8 বাংলাদেশি। তাদের মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন স্বজনরা। বিকেলে নগরীর প্রেস ক্লাবে মানববন্ধনে অংশ নেন তাদের ছেলে, মেয়ে ও স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এ সময় তারা জানান, গত 16 আগস্ট সৌদি আরবের আবহার মাহাইল আসির এলাকায় এলটি ক্লাবে শহীদদের স্মরণে দোয়া মাহফিল করেন চট্টগ্রামের বাঁশখালী ও সাতকাইন এলাকার প্রবাসীরা। এ সময় 8 জনকে আটক করে সৌদি পুলিশ। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্বজন। নারায়ণগঞ্জে শাওন হত্যা জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে সোনারগাঁও উপজেলার তালতলা পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করা হয়। এতে 2 শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় বক্তারা জানিয়েছেন, গত 29 আগস্ট মহজমপুর এলাকায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে স্থানীয় ইসরাফিল মিয়া ও শ্যামলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাওন মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় শাওন ও তার পরিবারের লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা শাওনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতদের পরিবার সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাস শ্রমিকদের ওপর সিএনজি চালকদের হামলার জেরে মেহেরপুর, কুষ্টিয়া ও মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রী ওঠানাও নিয়ে বাস ও 3 চাকার ছোট ছোট যানবাহন চালকদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে বাস শ্রমিকদের ওপর হামলা চালায় সিএনজি চালকরা। এই ঘটনার প্রতিবাদে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট ডাকে। বন্ধ করে দেওয়া হয় মেহেরপুর, কুষ্টিয়া ও মেহেরপুর চুয়াডাঙ্গা রুটের বাস চলাচল। এতে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দেখছেন বাংলার সময়। এটা উঠান। 4 বছরও শেষ হয়নি টাঙ্গাইলের সখীপুরের কালিদাস করটিয়াপাড়া সড়কের 25 মিটার গার্ডার ব্রিজের নির্মাণ কাজ। এতে চরম ভোগান্তিতে 5 ইউনিয়নের হাজারো মানুষ। তবে নানা জটিলতার অজুহাত এলজিইডির। কাদির তালুকদার পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে দেখব বিস্তারিত। খালের ওপর নির্মাণাধীন সেতু, পাশের সরু সড়ক ও কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও হালকা যানবাহন। 2019-20 অর্থবছরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিদাস করটিয়াপাড়া সড়কের কাকড়াজোড়া এলাকায় শুরু হয় 25 মিটার গার্ডার ব্রিজের নির্মাণ কাজ। 1 বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদার ব্যর্থ হয়। স্থানীয় আরেকজন ঠিকাদারকে সাব কন্ট্রাক্টে কাজ দেয়া হলে এখনও তা শেষ হয়নি। তবে চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয়দের উদ্যোগে পাশেই বিকল্প একটি রাস্তা তৈরি করা হলেও ব্যাহত হচ্ছে পণ্য ও ভারী যান চলাচল। 4 বছরেও সেতু নির্মাণ শেষ না করায় ভোগান্তিতে এলাকাবাসী। অনেক বৃদ্ধ লোক আছে, বাচ্চা নিয়ে মহিলারা যাতায়াত করতেই পারছে না। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক মানুষের চলাচল, শুধু এই ব্রিজের কারণে খুব ভোগান্তি। স্কুল, কলেজের, মাদ্রাসার ছাত্রছাত্রীরা আসা যাওয়া খুবই অসুবিধা। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি। তবে 3 মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। প্রথমে আমরা ডাইভারশন করছিলাম, ওই যে অতিরিক্ত ঢলে সেই ডাইভারশনটা ভেঙে গেছে, তারপরে টেম্পোরারি 2 বার করা হয়েছে। জনদুর্ভোগ যেটা আছে আশা করি 2-3 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 2,28 লাখ টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল। নির্মাণের 8 মাসের মধ্যে ভেঙে গেছে সড়ক, বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। আর এতে চরম ভোগান্তিতে
গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই ঘটেছে এমন ঘটনা। এদিকে পানির চাপে রাস্তা ভেঙেছে বলে অজুহাত দায়িত্বে থাকা প্রকৌশলীর। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। বিভিন্ন পয়েন্টে দেবে গেছে সড়ক, অনেক অংশ বিলীন হয়ে গেছে পাশের খালে, কোথাও কোথাও ইট সরে গেছে। 2022 সালের আগস্টে শুরু হয় গোপালগঞ্জ সদরের জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড়ফা ঠাকুরবাড়ি পর্যন্ত রাস্তার ইটের সোলিংয়ের কাজ। 2023 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয় ডিসেম্বরে। 8 মাসের মধ্যেই বৃষ্টিতে ভেঙে পাশের খালে পড়েছে সড়কের বেশিরভাগ ইট, এমনকি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে সড়কের গাইড ওয়ালও। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই ঘটেছে এমন ঘটনা। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তা তো পুরাই নেমে গেছে, এই এলাকার মানুষের চলাচলের জন্য বিশাল অসুবিধা হচ্ছে। এই জায়গা টাকা পয়সা খাইয়ে গেছে, অফিসাররা কোনো কাজ করে নাই, বালু দেশে ডলন কাজিয়ে ডলে নাই। 3 নম্বর ইটে নিয়ে কাজ করছে, সিমরা একবার বাধা দিয়েছিল, সে বাধা নাই। এই মাস 3 আগে কাজটা 3 মাস হয়নি, এখনো কাজটা করে চলে গেছে। এইভাবে এরপরে এই অবস্থা হয়ে গেছে। যা করছে সব ভাঙ্গে সিঙ্গে গেছে। ঠিক মতো করতো, বেঁধে দিত, চারি সাইডে মাটি দিত, তাহলে এই রাস্তাটা এরকম হইতো না। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আর পানির চাপে রাস্তা ভেঙেছে বলে অজুহাত দায়িত্বে থাকা প্রকৌশলীর। বিষয়টি ঢাকা প্রজেক্ট অফিসে জানানো হবে বলে আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। আমাদের মধ্যে আমরা এখন ডিজাইন যখন কাজ করেছে আমরা পাইনি। ভেঙে খালের ভিতরে গেল এটা পানি প্রচন্ড চাপ থাকার কারণে মাটি দিয়ে কাজ, মাটি পাশ থেকে ধুয়ে গেছে, এই জন্য বসে গেছে। যদি কোনো রাস্তার সমস্যা হয় তাহলে এটা ঢাকা প্রজেক্ট অফিস এবং কনসালটেন্ট অফিসকে অবহিত করা হবে এবং পরবর্তীতে তারা যে ব্যবস্থা নেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। 1,15,00,000 টাকা ব্যয়ে 1350 মিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। সরবরাহ বাড়ল। মুন্সিগঞ্জ ইলিশের কেজিতে দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। এরপরও সাপ্তাহিক ছুটির দিনে জেলার মীর কাদিম মাছের আড়তে উপচে পড়া ভিড় ছিল ক্রেতাদের। দাম বৃদ্ধির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজার সিন্ডিকেট ও মজুতদারদের। মুন্সিগঞ্জের মীর কাদিম হাটে রূপালী ইলিশের ঝিলিক। ভোর থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত পুরো এলাকা। ছুটির দিনে কেজি প্রতি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা পর্যন্ত, যা গেল একদিন আগেও ছিল 1600 টাকা। এরপরও পাইকারি ডাকে মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ইলিশ ছাড়াও রুই, পাঙ্গাস, চিংড়ি, আইড়, কই, শিং সহ স্থানীয় খাল বিলের তাজা মাছ বিক্রি হয় এ বাজারে। তবে চড়া দাম থাকায় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। সিন্ডিকেটটা করে রাখে ভিতর থেকে, এই কারণে এখানে খোলা বাজারে দেখা যায় যে দামটা বেশি হয়ে যায়। মাছ কিনো লাগে 1400 টাকা কেজি, 1500 টাকা কেজি, ময়াল গেলে 1200 টাকা কেজি। মাছ কম, ক্রেতা বেশি। বিষয়টি অস্বীকার করে আড়তদাররা বলছেন সরবরাহ ও চাহিদার উপরই দর নির্ভর করে। না, আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই, আমাদের এখানে ওপেন বেচা কিনা, মানে ওপেন আমরা ডাক তুলতাছি, যে বেশি কইতাছে তারাই আমরা দিয়ে দিতেছি। 100 বছরের প্রাচীন এই হাটের 45টি আড়তে 4000 মানুষ কাজ করেন। ধলেশ্বরী তীরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। শিল্পপণ্যের পাশাপাশি নরসিংদীর অর্থনীতি পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছে লটকন। দেশের সর্বোচ্চ লটকন উৎপাদনকারী এই জেলায় গত 5 বছরে এ ফলের বাগান বেড়েছে 12%। কৃষি বিভাগ বলছে বছরে প্রায় 300 মেট্রিক টন ফল রপ্তানি হচ্ছে বিদেশে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য, মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। গাছে থোকায় থোকায় ঝুলে আছে টক মিষ্টি ফল লটকন। গাছের মগডাল থেকে কাণ্ডের নিচ পর্যন্ত হয়েছে ফলন। দেশের সর্বোচ্চ লটকন উৎপাদনকারী জেলা নরসিংদী। প্রতি বছর চাহিদা বাড়ায় জেলায় বাড়ছে ফলটির বাগানের সংখ্যা। কৃষি বিভাগ জানিয়েছে গত 5 বছরে এই ফলের বাগান বেড়েছে 12%। চলতি মৌসুমে লটকনের ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি বাগানীরা। খরচ হয় 20,000 টাকা, ফলন নেওয়ার পরে 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি করা যায়। লটকন যে এত দাম হইব এটা কল্পনার বাহিরে। অনেক চাহিদা মাশাআল্লাহ,
আমাদের এখানে ব্যাপারী আসে এসে নিয়ে যায়। এদিকে লটকন বেচাকেনাকে ঘিরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর মরজাল, চৈতন্য, কামারটের এবং সৃষ্টিগড়ে বাজার এখন জমজমাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছে এসব বাজারে। বর্তমানে প্রতিমণ লটকন আকার অনুযায়ী বিক্রি হচ্ছে 2000 টাকা থেকে প্রায় 8000 টাকা পর্যন্ত। নরসিংদীর লটকনটা প্রচুর মিষ্টি, দেখতে অনেক কালারফুল, মানে খুব সুন্দর। এজন্য নরসিংদীর লটকনের চাহিদা খুব বেশি। এবার ইনশাল্লাহ বালারা লাভবান হবো। নিম্ন স্তরেরটা হইলো আমরা মনে করেন যে 40 টাকা, আর উপরে 100, 120, 130। কৃষি বিভাগ বলছে নরসিংদী থেকে বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রায় 300 মেট্রিক টন লটকন বিদেশে রফতানি হচ্ছে। লটকন কিন্তু বিদেশে অনেক চাহিদা রয়েছে। বিদেশে আমাদের সরকারিভাবে প্রায় 40 মেট্রিক টন ফল কিন্তু বিদেশে প্রতি বছর রপ্তানি হয়, তবে বেসরকারিভাবে এটি প্রায় 2200 মেট্রিক টন কিন্তু বিদেশে রপ্তানি হয়। কৃষি বিভাগের তথ্য মতে নরসিংদীতে বর্তমানে 2000 হেক্টর জমিতে লটকনের বাগান রয়েছে। এখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 315 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জিগাতলায় কিশোর হত্যা মামলার সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে। ঢালাও মামলার বিচার নিয়ে সংশয় আইনজীবীদের, অভিযোগ নিতে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ। ভারতের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ত্রিপুরার জম্বুরবাদ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ দাবিতে ফেনীতে মানববন্ধন। কুমিল্লা সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে পেছন থেকে বাসের ধাক্কা, দুমড়ে মুচড়ে শিশুসহ প্রাণ গেল 4 জনের। পরিবহন জব্দ হলেও পালিয়েছে চালক। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়।